সো আমরা মানি ওয়েটেড রেট অফ রিটার্নের ক্যালকুলেশন এবং এটা কনসেপ্ট গত ক্লাসে ডিসকাস করেছিলাম। সো এখানে ফ্রম দ্য টার্ম মানি ওয়েটেড আপনাকে রেকগনাইজ করতে হবে এই রেট অফ রিটার্ন ক্যালকুলেশনে যে অ্যামাউন্ট অফ মানি ইনফ্লো বা আউটফ্লো হচ্ছে এটার একটা ইনফ্লুয়েন্স আছে। সো কাইন্ড অফ আপনার খেয়াল আছে যে এখানে এই ফার্স্ট ইয়ারে বা বিগিনিং এ 100 টাকা শেয়ার পারচেস করা হচ্ছিল, দেন আপনার আপনি ইয়ার ওয়ানের শুরুতে আপনার 120 বা আপনার খেয়াল আছে যে আমরা একটু প্রবলেমটা আবার দেখি। এন্ড অফ দ্য ইয়ার মানে 0 যখন শেষ হয়ে 1 হলো তখন আবার আরেকটা শেয়ার পারচেস করা হয়েছে 120। সো এই যে 100 এবং 120 পুরো 220 ইনভেস্ট করা হয়েছে T2 তে মানে সেকেন্ড ইয়ারে। সে যে বিগ একটা অ্যামাউন্ট ইনভেস্ট করা হয়েছে T2 তে, আর T0 তে ইনভেস্ট করা হয়েছিল বা এই সময় ইনভেস্ট করা হয়েছিল একটা স্মল অ্যামাউন্ট হুইচ ইজ 100। সো অটোমেটিক্যালি যেহেতু সেকেন্ড ইয়ারে বেশি অ্যামাউন্ট ইনভেস্ট করা হয়েছে, ওই বেশি ওই রিটার্ন মানে সেকেন্ড ইয়ারে যে রিটার্ন হয়েছে সেটার উপর আপনার ওয়েট বেশি হয়ে গেছে। ওয়েট বেশি হওয়ার কারণ হচ্ছে সেকেন্ড ইয়ারে মানি বেশি ইনভেস্টেড ছিল। তো এই রিটার্ন ক্যালকুলেশনে যেটা প্রবলেম মানে মানি ওয়েটেড রেট অফ রিটার্নে যে ইয়ারে সিগনিফিকেন্ট ইনফ্লো বা সিগনিফিকেন্ট আউটফ্লো হয় বা যে সময়টাতে ওই সময়ের এক্সটেন্ট অফ মানি মানে যে অ্যামাউন্ট অফ মানি ইনফ্লো হচ্ছে বা আউটফ্লো হচ্ছে এটার একটা ইনফ্লুয়েন্স রিটার্নের ক্যালকুলেশনে চলে আসে। সো এখন আমরা যদি ওই ইনফ্লুয়েন্সকে সরাতে চাই, আমরা চাই না যে মানি অ্যামাউন্টের ইনফ্লো বা আউটফ্লো যেন রিটার্নের এস্টিমেশনকে এফেক্ট না করে, তখন আমাদের কাছে একটা অল্টারনেটিভ আছে, সেটা হচ্ছে টাইম ওয়েটেড রিটার্ন। সো আমরা সেম প্রবলেমটা টাইম ওয়েটেড রিটার্ন দিয়ে সলভ করব এবং আমরা সেটার আগে আমরা একটা টাইম ওয়েটেড রিটার্ন সম্পর্কে বলি যে টাইম ওয়েটেড রিটার্নটার কনসেপ্টটা কি। সো আমরা মানি ওয়েটেড রিটার্নের কনসেপ্ট গত ক্লাসে বলেছি। সো টাইম ওয়েটেড রেট অফ রিটার্নে যেটা করা হয় আপনার যে সময়টাতে মানির ইনফ্লো বা আউটফ্লো হয়, সিগনিফিক্যান্ট ইনফ্লো বা সিগনিফিক্যান্ট আউটফ্লো হয়, ওই সময়টাতে সে ফর এক্সাম্পল আমি একটু ড্র করি তাহলে আপনার বুঝতে ইজি হবে। সে এটা হচ্ছে 0 থেকে 1 2, এটা হচ্ছে নর্মাল টাইম ফ্রেম ইয়ার 1 এবং ইয়ার 2। আর আমরা টাইম ওয়েটেড রিটার্নে যেটা বলছি, সে ফর এক্সাম্পল এই সময়টাতে একটা সিগনিফিক্যান্ট ইনফ্লো হলো বা সিগনিফিক্যান্ট আউটফ্লো হলো যেটাই হোক, তখন এখান থেকে এই সময় পর্যন্ত এটাকে একটা সাব পিরিয়ড কাউন্ট করা হয়। ধরে নিলাম এখান থেকে আর 1 এর মধ্যে আর কোনো ট্রানজাকশন হয় নাই, এবং তাহলে এখান থেকে আচ্ছা এই 1 এর কথা বাদ দেন, আমরা ধরে নিচ্ছি যে এই 2 পর্যন্ত কোনো কিছু হয় নাই, তাহলে এই 2 পর্যন্ত এই সময়টাকে আরেকটা সাব পিরিয়ড কাউন্ট করা হয়। তার মানে আমরা যে পিরিয়ডকে ডিমার্কেশন করছি বা পিরিয়ডকে আলাদা করছি, এটা কিন্তু কিসের বেসিসে না, এটা কিন্তু আপনার সময়ের বেসিসে না, এটা হচ্ছে আপনার যেই মানে সময়ের বেসিস, বাট ওই সময়টা কিন্তু
কনভেনশনাল টাইম ডিস্টেন্স না, এটা হচ্ছে আপনার যে সময়ে আপনার সিগনিফিক্যান্ট ইনফ্লো বা আউটফ্লো হচ্ছে সেই সময়ে আমরা মার্ক করে সাব পিরিয়ড করছি। এখন এখানে যেটা করতে হয়, এই সাব পিরিয়ড গুলো প্রতিটার আলাদা আলাদা হোল্ডিং পিরিয়ড রিটার্ন ক্যালকুলেট করতে হয়, যেটা আমরা গত ক্লাসে ডিসকাস করেছি হোল্ডিং পিরিয়ড রিটার্ন কি। এখানে যদি 3 মাসের একটা পিরিয়ড হয়, 3 মাসে একটা হোল্ডিং পিরিয়ড রিটার্ন ক্যালকুলেট করতে হয়। এভাবে যতগুলো পিরিয়ড থাকে প্রতিটা পিরিয়ডে হোল্ডিং পিরিয়ড রিটার্ন ক্যালকুলেট করতে হয়। এটা যদি এমন হয় যে ওভারঅল যতগুলো হোল্ডিং পিরিয়ড হয়েছে পুরোটা 1 বছরের ভেতরে, 0 থেকে 1 এর ভেতরে, 1 বছরের ভেতরে, তখন আমরা সিম্পলি যেটা করব 1 প্লাস যতটা পিরিয়ড হয় ততটা 1 প্লাস এইচপিআর হবে। 1 প্লাস হোল্ডিং পিরিয়ড রিটার্ন 1, 1 প্লাস হোল্ডিং পিরিয়ড রিটার্ন 2, এরকম করে 3টা পিরিয়ড হলে 3টা, 2টো পিরিয়ড হলে 2টা, 6টা হলে 6টা, যাই হোক এরকম করে মাল্টিপ্লাই করব, দেন -1 করব। এটা হচ্ছে তখন টাইম ওয়েটেড রিটার্নের ক্যালকুলেশন এভাবে। আর যদি 1 ইয়ারের চেয়ে বেশি হয়, সে ফর এক্সাম্পল যতগুলো হোল্ডিং পিরিয়ড হলো এগুলোকে সবগুলো যদি আমরা সাম আপ করি, সাম আপ করে দেখা গেল 3 ইয়ার্স হয়ে যাচ্ছে টোটাল, তখন আমাদের যেটা করতে হবে, আমরা জিওমেট্রিক মিন রিটার্ন যেভাবে ক্যালকুলেট করেছি ঠিক একই ওয়েতে এটা আমাদেরকে তখন পিরিয়ড রুট করতে হবে। তার মানে এখানে যদি সে 1 প্লাস এইচপিআর 1, এইচপিআর 2, এইচপিআর 3, এই 3টা রিটার্ন যদি 2 বছরের মধ্যে হয়, 2 বছরের টোটাল পিরিয়ডের মধ্যে হয়, তাহলে এখানে স্কয়ার রুট দিয়ে এখানে কি হবে, টু দি পাওয়ার 2 হবে, অথবা আমি স্কয়ার রুট না দিলে এখানে টু দি পাওয়ার কি হবে, 1/2 হবে। এই ওয়েতে হচ্ছে আপনার টাইম ওয়েটেড রিটার্ন ক্যালকুলেট করা হয়। সো এখানে আপনার যেটার অ্যাডভান্টেজ সেটা হচ্ছে কখন মানি ইনফ্লো হচ্ছে বা আউটফ্লো হচ্ছে, মানির যে অ্যামাউন্টটা, টাইমিংটা ইস্যু, বাট মানির অ্যামাউন্টটা কত এটার ইনফ্লুয়েন্স আপনার এই রিটার্নের এস্টিমেশনে আসে না। সো টাইম ওয়েটেড রিটার্নে আমরা মানির অ্যামাউন্টের যে ইনফ্লুয়েন্স এটাকে কি করতে পারি, এটাকে সরিয়ে দিতে পারি। সো দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ ইন দ্য টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন। সো সাধারণত মিউচুয়াল ফান্ড বা হেজ ফান্ড যারা রিটার্ন ক্যালকুলেট করে তাদের জন্য টাইম ওয়েটেড রিটার্ন ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট, কারণ তাদের যে কোনো সময়ে সিগনিফিক্যান্ট আউটফ্লো বা ইনফ্লো হতে পারে, সেটার ইনফ্লুয়েন্সকে সরাতে হবে। সো ওই ক্ষেত্রে টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন হচ্ছে আপনার ভালো একটা অপশন। আর মানি ওয়েটেড রেট অফ রিটার্ন, এখানে এটা হচ্ছে তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। মানি ওয়েটেড রেট অফ রিটার্ন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আপনার পার্সোনালি আপনি যখন আপনার ইনভেস্টমেন্টের কতটুকু ভালো হয়েছে কতটুকু খারাপ হয়েছে এটা যাচাই করছেন, তখন আপনার জন্য মানি ওয়েটেড রেট অফ রিটার্ন হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, সো আমরা একটু টাইম ওয়েটেড রেট অফ রিটার্নের ক্যালকুলেশনটা একটু দেখি। আপনার সেখানে 3 ইয়ার্স পিরিয়ড হলে কি 3 রুট হবে স্যার? রাইট, মানে আমার যে যতটা মানে এখানে ব্যাপারটা কিন্তু এমন না যে এইচপিআর 1, এইচপিআর 2, এইচপিআর 3 এরকম করে 3টা পিরিয়ড হলো এই জন্য টু দি পাওয়ার 3 রুট হলো। আমি যেটা বলার চেষ্টা করছি, এখানে 3 বছরের মধ্যে আপনার 6টা হোল্ডিং পিরিয়ড রিটার্ন হতে পারে, বাট এখানে টু দি পাওয়ার যেটা 3 আসবে, বাট এই পাওয়ারটা আসবে হচ্ছে কিসের বেসিসে, যত বছরের মধ্যে এটা কভার হচ্ছে। এম আই ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা একটু একটা এক্সারসাইজ দেখি। লেটস রিকল দ্য সেম প্রবলেম। An investor purchases a share of a stock at T not for $100. শুরুতে সে কি পারচেজ করেছে, $100। রিমেম্বার, ইট ইজ দ্য সেম প্রবলেম উই সলভ ইন দ্য প্রিভিয়াস ক্লাস ফর মানি ওয়েটেড রিটার্ন। $100 একটা শেয়ার পারচেজ করেছে শুরুতে। At the end of year T1, the investor buys another share of the same stock for $120. তাহলে কারেন্ট ইয়ার যখন শেষ হলো তখন আবার $120 কি করেছে, একটা শেয়ার পারচেজ করেছে। তার মানে
আমরা এখানে এই 100 থেকে 120 মধ্যে একটা পিরিয়ড কাউন্ট করব। এট দ্য এন্ড অফ ইয়ার 2 দ্য ইনভেস্টর সেলস বোথ শেয়ার ফর 130 ইচ। ইয়ার 2 তে গিয়ে শেষে গিয়ে দুটো শেয়ারে কত ডলারে সেল করলো? 130 ডলারে করে সেল করলো। At the end of both years 1 and 2, the stock paid a $2 per share dividend. আপনার ইয়ার 1 এর পরেও ডিভিডেন্ড পাওয়া গেল, ইয়ার 2 এর পরেও ডিভিডেন্ড পাওয়া গেল। সো ইয়ার 1 যখন শেষ হচ্ছে তখন কিন্তু আমার শেয়ার ছিল একটা। একটা শেয়ারের ডিভিডেন্ড পাওয়ার জন্য আমি এলিজিবল, সেটা হচ্ছে $2। আর ইয়ার 2 যখন শেষ হচ্ছে তখন আমি দুটো শেয়ারের ডিভিডেন্ড পাওয়ার জন্য এলিজিবল, দ্যাট ইজ 2 + 2 $4। এখন আমাদের কোশ্চেন হচ্ছে আমরা টাইম ওয়েটেড রিটার্ন ক্যালকুলেট করতে বলা হয়েছে, অ্যানুয়াল টাইম ওয়েটেড রিটার্ন। সো অলওয়েজ দ্য return unless anything is expressed, the returns are expressed in terms of annual percentage, ঠিক আছে, except the holding period return. Holding period return, as it is by term, reflects the return available in the holding period. এটা 6 মাসের হতে পারে, 3 মাসের হতে পারে, বাট আপনার আদার রিটার্নস এর মেজারমেন্ট হচ্ছে অ্যানুয়াল। আমরা দেখি কিভাবে আমরা এটা প্রবলেমটাতে প্রসিড হব। ফার্স্ট অফ অল আমরা আমাদের কাজ হচ্ছে ট্রানজেকশনের বেসিসে হোল্ডিং পিরিয়ড আইডেন্টিফাই করা। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের শুরুটা হয়েছে বিগিনিং ভ্যালু, যেহেতু হোল্ডিং পিরিয়ড রিটার্ন ক্যালকুলেশন আমাদের মূলত কি লাগে, এন্ডিং ভ্যালু অফ ইনভেস্টমেন্ট এবং বিগিনিং ভ্যালু অফ ইনভেস্টমেন্ট লাগে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের সেকেন্ড ট্রানজেকশনটা হয়েছে যখন আমরা নতুন স্টক পারচেজ করেছি তখন, আই মিন ইয়ার 1 এর শেষে গিয়ে, বা আই মিন যখন আমরা $120 একটা শেয়ার পারচেজ করেছি তখন। সো আপনি প্রথমে যে শেয়ারটা পারচেজ করেছেন এটার জন্য এটা হচ্ছে আপনার বিগিনিং ভ্যালু। প্রথম হোল্ডিং পিরিয়ড 1 কাউন্ট করছি, এটার বিগিনিং ভ্যালু হচ্ছে 100 জিরোতে। এটা যখন শেষ হয়েছে তখন এটার এন্ডিং ভ্যালু হচ্ছে এই 120। আপনার ইনভেস্টমেন্ট এন্ডিং ভ্যালু, এটা আপনার একটা শেয়ারের এন্ডিং ভ্যালু না, আপনার ইনভেস্টমেন্টের। এটা হচ্ছে ওই শেয়ারের প্রাইস, সরি আপনার মানে যে শেয়ারটা আপনি কিনেছেন, একই শেয়ার, সেম স্টক, একই শেয়ার এই বছর বা এই পিরিয়ড শেষে গিয়ে কত হয়ে গেল, 120, প্লাস আপনি কি পেয়েছেন, ডিভিডেন্ড পেয়েছেন 4, সরি এখানে পেয়েছেন 4 না, 4 পেয়েছেন ইয়ার 2 এর শেষে গিয়ে, এখানে পেয়েছেন 2। তাহলে আপনি এন্ডিং ভ্যালু হচ্ছে 122, বিগিনিং ভ্যালু 100। তাহলে এই পিরিয়ডে হোল্ডিং পিরিয়ড রিটার্ন কত, 122 ডিভাইডেড বাই 100, 100 মাইনাস 1। এটা নিয়ে কোনো কনফিউশন আছে? দ্যাট অ্যামাউন্টস টু কত পার্সেন্ট? 22%। স্যার এখানে কি স্যার একটা শেয়ার পারচেজ করেছে স্যার, ওটা কি স্যার 1 ইয়ার এট দ্য এন্ড অফ দ্য ইয়ার কি স্যার 120 হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ, ওই 100 টাকা দিয়ে যে শেয়ারটা পারচেস করেছেন ওই শেয়ারটা ওই পিরিয়ড শেষে মানে 1 এ গিয়ে এটা হয়ে গেল 120। 120 হলো, এটা আমি কিভাবে বুঝতে পেরেছি, কারণ হচ্ছে আমি ইয়ার 1 এ গিয়ে একই শেয়ার মানে একই কোম্পানির আরেকটা শেয়ার পারচেস করেছি যেটা 120। তার মানে আমার যেটা 100 টাকা দিয়ে আমি পারচেস করেছি জিরোতে, সেটার ভ্যালুও কত, 120। রিমেম্বার এই 120 কিন্তু নতুন শেয়ার যে পারচেস করেছে সেটার দাম না। এম আই ক্লিয়ার? এই 120 কি না, নতুন শেয়ার যে পারচেস করেছে ওটার দাম না।
এই 120 হচ্ছে আমি যে ইয়ার 0-তে যেটা পারচেজ করেছি ওই শেয়ারের বর্তমান দাম। Am I clear? Yes, sir. Yes, sir. ওকে ফাইন। এখন আমি পিরিয়ড 1 শেষে $120 একটা শেয়ার পারচেজ করেছি। আমার কাছে আগে থেকে ছিল 100 প্লাস আমার হাতে এখন $2 কি আছে, আপনার ডিভিডেন্ডের অ্যামাউন্ট আছে। আচ্ছা, তাহলে আমার বিগিনিং ভ্যালু কত দাঁড়ালো? স্যার সেকেন্ড ইয়ারও কি ডিভিডেন্ড পে করেছিল? সেকেন্ড ইয়ার ডিভিডেন্ড পে করেছিল, আমি আসছি। আমি অ্যানোটেশন নিয়ে ইস্যু আছে। আচ্ছা, এখন এখানে যেটা বলতে চাইছি যে 100 টাকার যেটা শেয়ার আমি 0-তে পারচেজ করেছিলাম ইয়ার 1 এর শুরুতে বা সেকেন্ড হোল্ডিং পিরিয়ডের শুরুতে, এটার ভ্যালু এখন কত? 120 এটার ভ্যালু 120। আর সেকেন্ড আরেকটা শেয়ার পারচেজ করেছি, যেটা পারচেজ করেছি কত দামে? 120-তে। তাহলে আমার ইনভেস্টমেন্টের এখন ভ্যালু হচ্ছে 240। ইন এ সেন্স যে আমি এখানে এই ডিভিডেন্ড গুলো, যে ডিভিডেন্ড গুলো নেওয়া হচ্ছে, এই ডিভিডেন্ড গুলো রিইনভেস্ট করা হচ্ছে না। মানে এই $2 দিয়ে আবার কি করা হচ্ছে না, শেয়ার পারচেজ করা হচ্ছে না। শেয়ার যদি পারচেজ করা হতো তাহলে এটা হয়ে যেত আমার ইনভেস্টমেন্টের বিগিনিং ভ্যালু কি হয়ে যেত, 242 হয়ে যেত। সো এটা কিন্তু 2, এটা আমরা ক্যাশ হিসাবে রেখে দিচ্ছি। আচ্ছা, এখন তাহলে নেক্সট হোল্ডিং পিরিয়ড 2 তে আমার বিগিনিং ভ্যালু হচ্ছে 240। এটার যখন এন্ডিং হলো এইটা 0-তে, আর এটা যখন কি হচ্ছে, শেষ হচ্ছে, তখন দেখা যাচ্ছে দুটো শেয়ার আমি বিক্রি করতে পেরেছি। আমার হাতে দুটো শেয়ার আছে, দুটো শেয়ার বিক্রি করতে পেরেছি 130 করে ইচ। 130 করে ইচ 130 করে যদি বিক্রি করতে পারি তাহলে আমি কত পাবো? 260। 130 মাল্টিপ্লাইড বাই 2 ইজ ইকুয়াল টু 260। এখন পিরিয়ড 2 তে গিয়ে যেখানে আমরা হোল্ডিং পিরিয়ড 2 আইডেন্টিফাই করছি, এই সময় কিন্তু ডিভিডেন্ড পাওয়া গেছে, যেহেতু দুটো শেয়ার ছিল, $2 করে $4 ডিভিডেন্ড পাওয়া গেছে। তার মানে এখানে আমার এন্ডিং ভ্যালু হচ্ছে 264 আর বিগিনিং ভ্যালু ছিল 240। এখন আমি যদি এই পিরিয়ডে হোল্ডিং পিরিয়ড রিটার্ন ক্যালকুলেট করি, সেটা দাঁড়াবে এমন, 264 ডিভাইডেড বাই 240 -1। ওকে, এখানে কত আসে? এখানে আপনার 24 ডিভাইডেড বাই 240, দ্যাট মিনস 1.24 -1। কত আসে? 10%। 10%। 24 ডিভাইডেড বাই 240, 10%। তাহলে আমরা দেখতে পাচ্ছি হোল্ডিং পিরিয়ড 1 এর রিটার্ন হচ্ছে 22, আর হোল্ডিং পিরিয়ড 2 তে হচ্ছে 10%। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে অ্যানুয়ালাইজ করা। এখন রিমেম্বার, এই পুরো ব্যাপারটা হয়েছে 2 বছরে। কিভাবে 2 বছরে বুঝলাম? এটা কি পিরিয়ড 1 আর পিরিয়ড 2 দেখে বুঝেছি 2 বছর? এই পিরিয়ড 1 আর পিরিয়ড 2 কিন্তু 2 বছর না। এখান থেকে আমরা বুঝেছি ইয়ার 1 এন্ড ইয়ার 2। বোঝা গেছে? ওকে, এখন আমাদের কাজ হচ্ছে অ্যানুয়াল রিটার্ন ক্যালকুলেট করা। কিভাবে আমরা অ্যানুয়াল রিটার্ন ক্যালকুলেট করব? 1.22 আর এখানে যেটা দেখাচ্ছিলাম হোল্ডিং পিরিয়ড 1 এর সাথে হোল্ডিং পিরিয়ড 2, এটা 1.1 প্রোডাক্ট হিসেবে হবে। যেহেতু 2 বছর হয়েছে, তার মানে শুধু মাল্টিপ্লাই করলে হবে না,
যদি 2 বছরে না হয় এটা 1 বছরের মধ্যে হতো, তাহলে যেটা হতো মাল্টিপ্লাই করে -1 করে দিলে হতো। বাট যেহেতু এটা 1 বছরের মধ্যে হচ্ছে না, 2 বছরে হচ্ছে মোর দ্যান 1, তখন যেটা করতে হবে স্কোয়ার রুট করে 2 বছর হওয়ার কারণে 2 হবে এখানে। ওকে, এখন এটা যদি এমন হতো, এই টোটাল ব্যাপারটা হচ্ছে আপনার 3 বছরের মধ্যে, মানে 22% আর 10% এই রিটার্নটা হয়েছে পুরো, মানে আপনার হোল্ডিং পিরিয়ডটা কভার করেছে 3 বছর, তখন কিন্তু এখানে 2 হবে। বোঝা গেছে? সো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এটা যদি করি, এখানে আমরা -1 করলে যেটা হবে সেটা হচ্ছে 15.84%। ওকে, 15.84%। এখন আপনার যদি গত ক্লাসের সলিউশনটা খেয়াল থাকে, একই প্রবলেম, তখন আমরা মানি ওয়েটেড রেট অফ রিটার্ন পেয়েছি অ্যাবাউট 13 পয়েন্ট সামথিং। আমরা যদি অ্যানোটেশনটা সরাই, আমাদের মানি ওয়েটেড রিটার্ন কত ছিল? ইটস অ্যাবাউট 13.86। এখন কোন জায়গায় রিটার্ন বেশি দেখতে পাচ্ছেন, টাইম ওয়েটেড রিটার্নে নাকি মানি ওয়েটেড রিটার্নে? 13.86 বড় নাকি টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন 15.84% বড়? টাইম ওয়েটেড। স্যার টাইম ওয়েটেড। টাইম ওয়েটেডটা বড়। আর এখন কোশ্চেন হচ্ছে, তাহলে মানি ওয়েটেড রেট অফ রিটার্নটা ছোট হলো কিসের জন্য, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, দেখুন তো পিরিয়ড 1 এ রিটার্ন কত পার্সেন্ট আর পিরিয়ড 2 তে রিটার্ন কত পার্সেন্ট, কোনটাতে রিটার্ন বেশি? পিরিয়ড 1 এ রিটার্ন বেশি নাকি 2 তে বেশি? কোন পিরিয়ডে রিটার্ন বেশি, কোন পিরিয়ডে রিটার্ন কম? পিরিয়ড 1 এ বেশি নাকি 1 এ বেশি, 2 তে কম? এখন এটা যদি মানি ওয়েটেড রিটার্ন হয়, এমন যদি হয় যে সেকেন্ড ইয়ার যেখানে রিটার্ন কম, এখানে বেশি মানি ইনভেস্ট করা হয়েছে সেকেন্ড পিরিয়ডে, তার মানে আমার রিটার্ন কি কমের দিকে থাকবে না বেশির দিকে থাকবে? কমের দিকে থাকবে। বোঝা গেছে? তাহলে এই ইনফ্লুয়েন্সের প্রবলেমটা কোন জায়গায় হবে? মানি ওয়েটেড রিটার্নে। আমরা একটু দেখি এই প্রবলেমটা হয়েছে কিনা। খেয়াল করেন, এখানে সেকেন্ড পিরিয়ডে আপনার ওয়েট কাউন্ট হয়েছে, এই পারচেস অফ সেকেন্ড শেয়ার 120 প্লাস হচ্ছে ফার্স্ট শেয়ার, যেটা আপনি সেকেন্ড ইয়ারেও কি করে, মানে আপনি তো এটা 2 বছরের জন্য রেখেছেন প্রথম শেয়ারটা, সেকেন্ড শেয়ারটা 1 বছরের জন্য রেখেছেন। এখন সেকেন্ড ইয়ারে আপনার টোটাল ইনভেস্টমেন্ট কত ছিল? 120 ছিল নাকি 240, আই মিন 240 ছিল? মানে আপনার দুটো শেয়ারের ইনভেস্টমেন্ট কোন পিরিয়ডে ছিল? পিরিয়ড 2 তে ছিল নাকি 0 তে ছিল? আই মিন ফার্স্ট পিরিয়ড সেকেন্ড পিরিয়ড বললে ইজি হবে। কোন Second পিরিয়ডে? সেকেন্ড পিরিয়ডে দুটো শেয়ারের ইনভেস্টমেন্ট ছিল, আর ফার্স্ট পিরিয়ডে ইনভেস্টমেন্ট ছিল একটা শেয়ারের। সো সেকেন্ড পিরিয়ডে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বেশি ছিল, যেহেতু সেকেন্ড পিরিয়ডে রিটার্ন কম, বাট আমি ওই জায়গায় আমার ওয়েটটা বেশি, এই জন্য আমার ওভারঅল রিটার্ন কি হয়ে গেছে? কমে গেছে, হুইচ ইজ 13.86। বাট আমরা এই ডিফারেন্ট অ্যামাউন্ট অফ মানি ইনটু ডিফারেন্ট পিরিয়ডস, এটার যে ইনফ্লুয়েন্স, এটাকে এই জায়গায় কি করে ফেলতে পেরেছি? সরিয়ে দিতে পেরেছি। এটা সরিয়ে দেওয়ার কারণে আমরা এখানে যে রিটার্নটা আসছে, এই রিটার্নের ক্যালকুলেশনে কিন্তু মানির ইনফ্লুয়েন্স নাই। কোন পিরিয়ডে মানি ইনজেক্ট হচ্ছে বা মানি আউটফ্লো হচ্ছে, এটার ইনফ্লুয়েন্সটা এই জায়গায় নাই। তো মিউচুয়াল ফান্ড গুলো যেটা হয় বা হেজ ফান্ড গুলো যেটা হয়, একটা সার্টেন পিরিয়ডে তাদের অনেক মানি ইনজেক্ট হতে পারে। সে অনেক ভালো সময়ে এই বছর শুরু হলো বা এই মাসে শুরু হলো, প্রচুর মানি ইনভেস্টমেন্ট হলো। এখন আমি যদি মানি ওয়েটেড রিটার্ন ক্যালকুলেট করি এজ এ মিউচুয়াল ফান্ড, যেটা হবে, যেহেতু এই পিরিয়ডে রিটার্ন বেশি এবং এই পিরিয়ডে বেশি মানি ইনভেস্ট করা হয়েছে, আমার অটোমেটিক্যালি রিটার্নের পার্সেন্টেজটা বেশি দেখাবে। আর আমি যদি এই ব্যাপারটাকে সরাতে চাই, কারণ মানি কখন ইনজেক্ট হয়েছে, মানি কখন আউটফ্লো হয়েছে, এটা তো রিটার্নের ইনফ্লুয়েন্স হলে আমার রিটার্নটা আমি পিওর ওয়েতে দেখতে পাবো না। সো এটাকে আমরা
সরাতে চাইলে যেটা আমাদের কাছে অল্টারনেটিভ সেটা হচ্ছে টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন। সো দ্যাট ইজ দ্য আইডিয়া, যে কখন টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন, কখন মানি ওয়েটেড রেট অফ রিটার্ন। সো আমাদের নেক্সট যেটা টপিক, দ্যাট ইজ দ্য অ্যাসেট ক্লাসকে আইডেন্টিফাই করা এবং অ্যাসেট ক্লাসের রিটার্ন এবং রিস্ক আইডেন্টিফাই করা। আমরা আমাদের এই টপিকে বা এই চ্যাপ্টারে আমাদের প্রাইম ফোকাস হচ্ছে পোর্টফোলিও রিস্ক এন্ড রিটার্ন এস্টিমেশন শেখা। So, আমরা মোটামুটি রিটার্ন সম্পর্কে আমরা ইন্ডিভিজুয়াল অ্যাসেটে কিভাবে রিটার্ন বা রিটার্নের ডেফিনেশনস কে সেটা দেখেছি। এরপর আমরা অ্যাসেট ক্লাসের দুটো প্রাইমারি ক্যারেক্টারিস্টিক্স, মানে আপনাকে যদি বলা হয় যে একটা অ্যাসেটকে আমি কিভাবে চিনবো, কোন দুটো জিনিস আমার প্রথমে জানা লাগবে, তাহলে আনসার হচ্ছে প্রথমে আপনার যে দুটো জিনিস জানা লাগবে, একটা হচ্ছে রিস্ক আর একটা হচ্ছে রিটার্ন। এই দুটো প্রাইম ক্যারেক্টারিস্টিক্স আপনার জানতে হবে। সো এখানে আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি, সেই চার্ট থেকে আমরা কিছু ব্যাপার ইনফার করব। সো এই চার্টে যেটা দেখানো হচ্ছে, ইউএস এর মার্কেটে 1926 থেকে 2017 পর্যন্ত এই অ্যাসেট গুলোর অ্যাভারেজ রিটার্ন কেমন ছিল এবং অ্যাভারেজ ভোলাটিলিটি কেমন ছিল ইন টার্মস অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। দুটোই অ্যানুয়াল মেজারমেন্ট, আর এখানে অ্যাসেট ক্লাস যেটা আছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সো অ্যাসেট ক্লাস identifies or classifies the asset in terms of similar characteristics. Say for example, আপনার আমরা জানি যে স্টক, বন্ড, বিল, রিয়েল এস্টেট এগুলোকে আমরা সেপারেট অ্যাসেট ক্লাস বলি। কারণ হচ্ছে রিয়েল এস্টেট একটা সেপারেট ইন্ডিভিজুয়াল, এই অ্যাসেটের একটা ইন্ডিভিজুয়াল একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, হুইচ ইজ নট লাইক দ্য স্টক অর দ্য বন্ড। একইভাবে বন্ডে কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য স্টকস। তাহলে যে অ্যাসেট গুলোর সিমিলার ক্যারেক্টারিস্টিক্স আছে সেগুলোকে আমরা একটা ক্লাস আইডেন্টিফাই করি এবং সেটা একটা অ্যাসেট ক্লাস। সো ব্রডলি অ্যাসেট ক্লাস হচ্ছে আপনার স্টক, আই মিন সরি নট স্টক, ইকুইটি, ফিক্সড ইনকাম, দেন কারেন্সি, এভাবে আমরা অ্যাসেট ক্লাসকে আইডেন্টিফাই করি। সো এখানে আবার স্টককে দুটো ওয়েতে ক্লাসিফাই করা হচ্ছে, একটা হচ্ছে স্মল ক্যাপ স্টক আর একটা হচ্ছে লার্জ ক্যাপ স্টক। সে ফর এক্সাম্পল আপনি বাংলাদেশে ঢাকা স্টক এক্সচেঞ্জে যেই কোম্পানিজ গুলোর নাম শুনে থাকেন, কমনলি বার্জার পেইন্টস বা বাটা শু বা বিএটি বা আপনার গ্রামীণ ফোন বা রবি, মোস্ট অফ দিস স্টকস আর লার্জ ক্যাপ স্টকস। হোয়াট ডাজ ইট মিন? আপনি 250 বা 240 প্লাস যে স্টকস গুলো লিস্টেড আছে, এগুলোর যদি মার্কেট ক্যাপ মানে হচ্ছে এই কোম্পানিগুলোর যে নাম্বার অফ আউটস্ট্যান্ডিং কমন শেয়ার আছে, এটাকে যদি আপনি কারেন্ট মার্কেট প্রাইস দিয়ে মাল্টিপ্লাই করেন, সেটা হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন। এটাকে আমরা সংক্ষেপে বলি মার্কেট ক্যাপ। এই ক্যাপ যাদের বেশির দিকে তাদেরকে আমরা বলি লার্জ ক্যাপ, আর এই মার্কেট ক্যাপটা যাদের কমের দিকে তাদেরকে আমরা বলি স্মল ক্যাপ। সে ফর এক্সাম্পল আপনি স্মল ক্যাপ স্টক গুলো সম্পর্কে একটু কম শুনেন, কম জানেন। আমি যদি একটা স্টক বলি হক্কানি পাল্প এন্ড পাওয়ার, অথবা আপনার দুলামিয়া কটন, তারপর আপনার আই মিন ম্যাগনাটি, এই কোম্পানিগুলো কিন্তু লিস্টেড কোম্পানি, বাট আমি যে কোম্পানিগুলো মাত্র বললাম এগুলো আপনি একটু কম শুনেছেন বা কম জেনেছেন, কারণ এদের ক্যাটাগরি হচ্ছে স্মল ক্যাপ স্টক। তাদের যে মার্কেট ক্যাপ এটা অনেক কম, এবং অনেক কম এটা এই না যে তারা খুব কম শেয়ার, শুধুমাত্র এই না যে একটা বড় কারণ হচ্ছে তাদের খুব কম শেয়ার মার্কেটে ট্রেড হয়। আর লার্জ ক্যাপ এদের একটা বড় অংশ শেয়ার মার্কেটে ট্রেড হয় এবং তাদের প্রাইসও বেশি। সো এটা হচ্ছে একটা লার্জ ক্যাপ স্টক, আর একটা হচ্ছে স্মল ক্যাপ স্টক। এখন লার্জ ক্যাপ স্টক আর স্মল ক্যাপ স্টক, এদের রিটার্নের
ফিগারটা দেখেন, এদের স্মল ক্যাপ স্টকের রিটার্ন হচ্ছে 12.1%। রিমেম্বার, এটা কিন্তু কত থেকে কত সালের অ্যাভারেজ, 1926 থেকে 2017 অ্যাভারেজ করে এই ফিগারটা পাওয়া গেছে 12.1%। আর লার্জ ক্যাপ স্টকের অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 10.2%। আর আপনি যদি বন্ডের ক্ষেত্রে আসেন, সো বন্ডের ডিফারেন্ট ক্যাটাগরিজ আছে। ইস্যুয়ার যদি কর্পোরেট ক্যাটাগরি, কর্পোরেট ইস্যুয়ার হয় তাহলে এটা কর্পোরেট বন্ড। আর ইস্যুয়ার যদি গভর্নমেন্ট ইনস্টিটিউশন হয় তখন এটা ট্রেজারি বন্ড বলা হয়। গভর্নমেন্ট আরো কিছু ক্যাটাগরিজ আছে, সো আমরা ব্রডলি গভর্নমেন্ট বন্ড এটা এই ক্যাটাগরিতে আসছে, বাট ওভারঅল হচ্ছে এটা ফিক্সড ইনকাম ক্যাটাগরি বা ফিক্সড ইনকাম অ্যাসেট ক্লাস। আর ট্রেজারি বিল এটা গভর্নমেন্ট সিকিউরিটি, বাট এটা হচ্ছে শর্ট টার্ম। ওকে, ইউ আন্ডারস্ট্যান্ড? এখন আপনি যদি তাদের রিটার্ন এবং তাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখেন, লুক এট দিস নাম্বারস ভেরি কেয়ারফুলি ফর 1 মিনিট। এটা পার্সেন্টেজ গুলোর দিকে তাকান। এখান থেকে আপনি কি ড্র করতে পারেন এটা আমাকে 1 মিনিট পরে বলতে হবে। এখান থেকে কি ফিচার আপনি পাচ্ছেন, এখান থেকে আপনি কি ড্র করতে পারেন, কি ইনফার করতে পারেন।
ওকে, এখান থেকে কি আইডেন্টিফাই করতে পেরেছেন আমাকে বলেন। ভলান্টিয়ার করেন। এই পার্সেন্টেজ গুলো দেখে কি আইডেন্টিফাই করতে পেরেছেন? ওকে, আমি তাহলে কল করি কেউ যদি ভলান্টিয়ার না করেন। আবিদা বলেন, জি স্যার। এখানে পার্সেন্টেজ গুলো থেকে কি রিলেশন পাচ্ছেন? কিছু বোঝা যাচ্ছে না? মানে আমরা স্টক, বন্ড, বিল এগুলো সম্পর্কে জানি, রিটার্ন, রিস্ক এগুলো সম্পর্কে শুনেছি, জি। এই নাম্বারস গুলোতে দেওয়া আছে। আমরা কোনো কনক্লুশনে পৌঁছাতে পারছি না। স্যার এটা কি বলা যায় স্যার, সাপোজ প্রথম যে স্মল ক্যাপের যে স্টকসটা ওটার অ্যানুয়াল রিটার্নটা 12.1%, ওটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 31.7%, এরকম কিছু, মানে প্রতিটা স্টকের কম্পারিটি এরকম কিছু আছে? আর একটু স্পষ্ট করে বলেন, মানে আমি বুঝলাম যে স্টকের রিটার্ন এটা, স্টকের রিস্ক এটা। এখন আপনি যদি অন্যগুলোর সাথে কম্পেয়ার করতে যান তাহলে কিভাবে কম্পেয়ার করবেন? মানে আপনি কি একটা ওভারঅল প্যাটার্ন পাচ্ছেন? স্যার ডিক্রিজ হচ্ছে। কি ডিক্রিজ হচ্ছে? স্যার অ্যাভারেজ অ্যানুয়াল রিটার্নটাও প্রতিটা অ্যাসেট ক্লাসের সাথে যদি বলি, প্রথমেরটা যদি বলি স্মল ক্যাপ স্টকসে, হুম প্রথমেরটা হচ্ছে 12.1%, আবার লার্জ ক্যাপিটাল স্টকস হচ্ছে 10.2%, মানে এটা কমছে, বাড়ছে না এমন না। হুম 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 এটাই বুঝাতে চাচ্ছি। ওকে, হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট দ্য রিস্ক রিটার্ন রিলেশনশিপ? Yes, sir. Okay. The Yes, sir. relation is positive, negative, or there is no relation? রিস্ক রিটার্নের সাথে যে রিলেশন, এটা কি পজিটিভ, নেগেটিভ নাকি নো রিলেশন? স্যার এটা তো পজিটিভই লাগছে, কারণ দিন দিন রিস্কটা তো কমছে, এমন না বাড়ছে। রাইট। সো এখন আপনি যদি অ্যাসেট ক্লাস গুলোর দিকে, স্যার রিটার্ন গুলোর দিকে তাকান, কেউ কিছু হ্যাঁ বলতে চাচ্ছেন, বলেন। স্যার রিস্ক রিটার্ন যেটা বললেন ওটাকে একবার বোঝানো যাবে শর্টে? কি? স্যার এখনই একটা বললেন যে জানি কিনা। না, সেটাই আমরা এখন বলতে চাচ্ছি। স্যার জি আমি জাস্ট আপনাকে, আপনার কাছ থেকে জিজ্ঞেস করছি রিস্ক রিটার্ন রিলেশনশিপটা আপনার ইন্ট্রোডাকশন টু ফাইন্যান্সে জেনেছেন কিনা, ওখানে একটা টপিক আছে রিস্ক এন্ড রিটার্নের। সো দ্য আইডিয়া ইজ দ্যাট the asset classes which have the greater return কাদের? এই অ্যাসেট গুলোর, স্মল ক্যাপ স্টক, লার্জ ক্যাপ স্টক, have the higher volatility, and the asset classes which have the lower return, they have the lower volatility, they have the lower risk. So that actually highlights the positive relation between the risk and return. ইয়েস স্যার ঠিক আছে? সো এটা আপনার শুধুমাত্র ইউএস এর ডেটার জন্য ট্রু তা না, এটা যে কোনো দেশের যে কোনো মার্কেটের জন্য ট্রু, যে কোনো অ্যাসেট ক্লাসের জন্য এটা ট্রু। The asset class which is riskier, that will have higher return. The asset class which have uh, higher return, that has higher risk. এবং একই সাথে আপনার যে অ্যাসেটটার রিটার্ন কম, সে অ্যাসেটটার রিস্ক কি হবে? কম হবে। সো আমি যদি আপনাকে এখন এই আউট অফ দ্য বক্স জিজ্ঞেস করি, বিটুইন দ্য বিটকয়েন অ্যান্ড দ্য গোল্ড, which one has lower volatility? গোল্ড স্যার। Golden volatility কম। So what do you expect the rate of return in gold and the bitcoin? কোন জায়গায় রিটার্ন বেশি হবে? বিটকয়েন স্যার। বিটকয়েনের রিটার্ন বেশি হবে।
So this is the kind of the main concept. এখন আপনি যে ডেটাই কালেক্ট করেন না কেন, যেখান থেকে ডেটা কালেক্ট করেন না কেন, এই প্যাটার্ন আপনি দেখতে পাবেন। ওকে, সো দ্য আইডিয়া ইজ দ্যাট আমরা যখন আপনার কোন একটা অ্যাসেটকে ইভ্যালুয়েট করি, আমাদের কাছে প্রথম বা প্রধান যে দুটো ক্যারেক্টারিস্টিক্স, একটা হচ্ছে রিটার্ন আর একটা হচ্ছে রিস্ক। এখন এই ক্যারেক্টারিস্টিক্স গুলোই আমাদেরকে আপনার ভালোভাবে বুঝতে হবে, এবং এই ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আমরা যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে আমরা রিটার্নের মেজারমেন্টের কথা বলছি আমরা, এবং জিওমেট্রিক মিন দিয়ে অ্যানুয়াল রিটার্ন এখানে ক্যালকুলেশন করে দেখানো হয়েছে। এখন ম্যাটার হচ্ছে, ডু উই হ্যাভ এনি আইডিয়া যে বাংলাদেশের স্টক মার্কেটের অ্যাভারেজ রিটার্ন কত, অ্যাভারেজ ভোলাটিলিটি কত? I probably mentioned the percentages to you in one of your earlier classes. Can you please recall যে বাংলাদেশের মার্কেট অ্যাভারেজ রিটার্ন কেমন, আপনার অ্যাভারেজ রিস্কিনেস কেমন? এনি আইডিয়া? 10%, স্যার। তারপর এনি আদার? So 3 to 5%. এত কম? এতে বাসায় বসে থাকা ভালো। Sir, 8%. 8%. আচ্ছা, probably you are familiar with these percentages from your textbook, which have been written by US authors from the US context. এই জন্য আপনি 8-10-এর বাইরে আসতে পারছেন না, if I'm not wrong. আর বাংলাদেশের প্রেক্ষাপটে তা স্টক মার্কেটের অবস্থা তো রিস্কি ছিল, রিসেন্টলি এটা ঠিক হচ্ছে যতটুকু What do you জানি। expect? Which market is riskier? US market is riskier or Bangladesh market is riskier? স্যার বাংলাদেশ মার্কেটে রিস্কিয়ার থাকবে। আচ্ছা, তাহলে আপনি প্রবলেমে স্যার। রাইট, তাহলে আপনি 8-10% থাকলে তো হবে না। 8-10% তো ইউএস এর পার্সেন্টেজ, ঠিক আছে? ওখান থেকে বেরিয়ে কোন দিকে আসতে হবে, বেশির দিকে নাকি কমের দিকে? বেশির দিকে, আর স্যার। বাংলাদেশের প্রেক্ষাপটে বললে কমের দিকে আসা উচিত স্যার। এখন মানে শেয়ার স্টক মার্কেট তো বাংলাদেশের পক্ষে তো এখন একটু রিস্কি আছে স্যার। আচ্ছা, ওকে, লেট মি মেনশন দ্য ডেটা ফর দ্য সেক অফ টাইম। আপনি যদি বাংলাদেশের লাস্ট 40 ইয়ার্স এর অ্যাভারেজ রেট অফ রিটার্ন ফ্রম দ্য মার্কেট দেখেন, মার্কেটের অ্যাভারেজ রিটার্ন হচ্ছে স্টক মার্কেটের about 17%, ঠিক আছে? whereas the volatility is about 30 plus percentage, 32 something percentage, ঠিক আছে? and US market which is less riskier, তাদের ক্ষেত্রে rate of return is less than 10%, আর riskiness is less than 25%, ঠিক আছে? সো আপনি এই যে কয়েক বছরের পরিস্থিতি যেটা দেখছেন, সেটার বেসিসে একটা লং টার্মে এই মার্কেটে কেমন রিটার্ন দিয়েছে এটা আপনি জাস্টিফাই বা জাজ করলে হবে না। আপনাকে 40 ইয়ার্স, 35 ইয়ার্স লং টার্মে এই মার্কেটে ইনভেস্ট করলে, এমন অনেকে আছে যারা লং টার্ম ইনভেস্টর, যাদের পোর্টফোলিও তারা হোল্ড করে যাচ্ছে ফর মোর দেন 30 ইয়ার্স, ফর মোর দেন 25 ইয়ার্স। অ্যাকচুয়ালি দ্য ইনভেস্টমেন্ট ইজ লাইক দ্যাট, যে আপনাকে লং হরাইজনের জন্য আপনাকে কি করতে হবে, ইনভেস্টমেন্ট করতে হবে। সো আপনি যদি ওই ক্ষেত্রে পোর্টফোলিও রিটার্ন দেখেন, দ্যাট উইল বি ক্লোজ টু দিস পার্সেন্টেজেস। সো এই রিটার্নটা কিন্তু এস্টিমেট করা হয়েছে ডিএসসির ইন্ডেক্স থেকে, মানে ডিএসসির যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সটার যদি আপনি রিটার্ন ক্যালকুলেট করেন, এই রিটার্নের পার্সেন্টেজ গুলো ওখান থেকে এরকম আসে। ওকে, আমরা হয়তো শর্ট টার্ম ফেনোমেনা বা আমরা গত 2 দশক ধরে যা দেখছি বা গত 10 বছর ধরে যা দেখছি, সেটার বেসিসে আমরা গত 40 ইয়ার্সে কি হয়েছে সেটাকে অ্যাসেস করতে পারবো না, আমরা ওভারঅল পিকচার হয়তো ওভারলুক করব। আচ্ছা, এখন ম্যাটার হচ্ছে এই যে আমরা রিস্ক এন্ড রিটার্নের বেসিসে অবভিয়াসলি স্টক বা অ্যাসেট ক্লাসকে আইডেন্টিফাই করে তাদের অ্যাট্রাক্টিভনেস অ্যাসেস করি, বাট দিস আর নট দ্য অনলি মেজারমেন্টস যেটা বেসিস আমরা রিস্ক এন্ড রিটার্ন বা অ্যাসেটকে ইভ্যালুয়েট করি। আরো অনেকগুলো ইভ্যালুয়েশন আছে। এটার কিছু কমন প্রবলেম আছে, শুধুমাত্র এই
রিটার্নের দিকে বা অ্যাভারেজ রিটার্নের দিকে যদি আমরা তাকাই, কারণ হচ্ছে এই এস্টিমেশনস গুলো আর বেসড অন দ্য নর্মাল ডিস্ট্রিবিউশন অফ রিটার্ন। আমরা যখন কি করি, এক্সপেক্টেড রিটার্ন বা ভেরিয়েন্সের বেসিসে কি করি, আপনার স্টককে ইভ্যালুয়েট করি। আমরা যে ব্যাপারটা ওভারলুক করে যাই বা যে ব্যাপারটা আমরা এজিউম করে নিই সেটা হচ্ছে রিটার্নস ফলো আ নর্মাল ডিস্ট্রিবিউশন। Returns follow a normal distribution. I strongly believe you are familiar with the concept of normal distribution. So এইটার উপর বেসিস করে এক্সপেক্টেড রিটার্ন বা আপনার ভেরিয়েন্সের এস্টিমেশনটা হয়। So but the reality is that returns follows a distribution which is other than normal, like this. এখানে হয়তো মিন। So আপনার what do you expect? এটা কি ধরনের ডিস্ট্রিবিউশন? আমি একটু আরেকটু এটাকে আচ্ছা প্রিসাইজ করি। What kind of distribution it is? নর্মাল ডিস্ট্রিবিউশন। তাহলে এটা কি? স্যার ছোট করে যেটা এঁকেছেন ওইটা নর্মাল ডিস্ট্রিবিউশন। হ্যাঁ এটা কি? বা এটা নর্মাল না, এটা তো কনফার্ম নাকি? জি স্যার। আচ্ছা স্যার এটা তো এটা নর্মাল। নর্মাল না স্যার। হ্যাঁ এটা যদি নর্মাল না হয়, এটা দুটো টার্ম আছে, আইদার এটা পজিটিভলি স্কিউড অথবা নেগেটিভলি স্কিউড। এটা হচ্ছে নেগেটিভলি স্কিউড। সো দ্য আইডিয়া ইজ দ্যাট এখানে হচ্ছে ছোট ছোট রিটার্ন এই জায়গায়, আর এখানে হচ্ছে বড় বড় রিটার্ন। ঠিক আছে, এই জায়গার এরিয়াটা বড়। সো দেয়ার ইজ আ frequent negative return or low return, and the chance of making higher return এই সংখ্যাগুলো কম এখানে। তাহলে what is the probability of having lower return or negative return or less return? So রিটার্নের রিটার্ন কম হওয়ার পসিবিলিটিস বেশি, আর রিটার্ন বেশি হওয়ার পসিবিলিটিস কম। এটা হচ্ছে লেফট স্কিউড ডিস্ট্রিবিউশন, আপনার নেগেটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন, এবং এটা হচ্ছে রিটার্নের নর্মাল ক্যারেক্টারিস্টিক্স যে কোনো জায়গায়। ওকে, বাট আমার যে এক্সপেক্টেড রেট অফ রিটার্নের যে ক্যালকুলেশন, এই জায়গায় একটা কমন অ্যাজাম্পশন হচ্ছে ইট ফলোস আ রিটার্ন ফলোস আ নর্মাল ডিস্ট্রিবিউশন, হুইচ ইজ নট ট্রু ইন রিয়েলিটি। ঠিক আছে, সেই জন্য আমাদের এই ব্যাপারগুলো অ্যাডজাস্ট করা লাগে। বাট নোট দ্যাট ইভেন আফটার হ্যাভিং দ্য নেগেটিভ স্কিউড ডিস্ট্রিবিউশন অফ রিটার্ন, expected rate of return এবং standard deviation, these are very common and the first characteristics which you need to know at the very first to evaluate an asset class. আচ্ছা, next we want to learn about the risk aversion. এটা একটু খুব ভালোভাবে বোঝা লাগবে to understand the following concept. আচ্ছা, so we simply understand যে if you are offered with two asset, দুটো অ্যাসেট, একটা অ্যাসেট A একটা অ্যাসেট B। সো অ্যাসেট A রিটার্ন হচ্ছে 10%, অ্যাসেট B এর রিটার্ন হচ্ছে 24। আচ্ছা এটা ধরে নিলাম 10%। আর অ্যাসেট এর রিস্কিনেস হচ্ছে 15%, অ্যাসেট B এর রিস্কিনেস হচ্ছে 20%। Given that returns are same, risk is higher in which asset? Asset B. এখন যারা risk averse investors, they prefer which asset? A স্যার। Asset A prefer করবে, given the same return they always prefer the asset which has the lower risk. Okay, given the same return. আচ্ছা,
Neoclassical finance, which you learn in almost all courses as a finance major. Neoclassical finance, এই বেসিসে যতগুলো মডেলস আছে সবাই এজিউম করে নেয় যে ইনভেস্টরস আর জেনারেলি রিস্ক অ্যাভার্স। ইনভেস্টরস আর জেনারেলি রিস্ক অ্যাভার্স আছে। ইনভেস্টর যদি জেনারেলি রিস্ক অ্যাভার্স হয়ে থাকে তাহলে এই যে বিটকয়েনে যারা ইনভেস্ট করছে এরা কারা? অথবা ইউরেনিয়ামে যারা ইনভেস্ট করছে এরা কারা? রিস্ক সিকার স্যার। এরা কিন্তু রিস্ক অ্যাভার্স ইনভেস্টরস না। এরা রিস্ক অ্যাভার্স ইনভেস্টরস হলে কি করতো? সেভিং সার্টিফিকেট আর ট্রেজারি বিল কিনে বাসায় বসে থাকতো, Yes, sir. right? So they look for some investment opportunities which are risk seeking because they actually prefer to take more risk. So Sir, what is risk their taker. characteristics? Right. So what is their characteristics? Their characteristics is যে আপনি যদি দুটো অ্যাসেটের দিকে তাকান, সে দুটো অ্যাসেটের রিস্কিনেস এরকম, মানে 15-20 এরকম, যেটা আমরা একটু আগে লিখলাম, এখানে তারা প্রেফার করে কোনটা? এখানে তারা প্রেফার করে যেটাতে রিস্ক বেশি সেটা। আর রিস্ক নিউট্রাল হচ্ছে এমন, আই ডোন্ট নো যে আমি কি এ পছন্দ করি নাকি বি পছন্দ করি, আমি এ দিলেও খুশি বি দিলেও খুশি। দ্যাট ইজ ভেরি vague kind of preference, but there are some investors যারা রিস্ক রিটার্ন বুঝে না, তারা রিস্ক রিটার্নের বেসিস অ্যাসেটকে ইভ্যালুয়েট করে না, তারা এ কেও সেম মনে করে বি কেও সেম মনে করে। ওকে, সো দে আর ইনডিফারেন্ট। এখন আমরা এটাকে একটু কোয়ান্টিটেটিভ এক্সাম্পল দিচ্ছি so that you can understand the following concept. Consider a gamble. একটা কয়েন টস করা হবে। So if it comes up head, আপনি পাবেন 100, otherwise 0. ওকে, তাহলে আপনার এই গ্যাম্বলটা থেকে এক্সপেক্টেড পে অফ কত? কয়েন ফ্লিপ করলে প্রবাবিলিটি কত পার্সেন্ট? হেড আর টেইলে 50%, sir. 50%. 50-50, right? It's generally 50-50. আচ্ছা, তাহলে 50% চান্স আছে 100 পাওয়ার, আর 50% চান্স আছে কি পাওয়ার? 0 power. 0 পাওয়ার। এক্সপেক্টেড কত? 50, রাইট? এখন আরেকটা অপশন আছে যেটাকে বলা হয় সার্টেনটি ইকুইভ্যালেন্ট। Certainty equivalent is the amount of money which is less than the money available from expected payoff from a gamble, but will be given to the investors with certainty. আমি একটু ক্লারিফাই করি, আমি যদি এই গ্যাম্বলটা প্লে করি তাহলে আমি পাবো কত? 50। এখন আমাকে বলা হলো if you don't play the gamble you will get 45 for sure. আপনি 45 for sure পাবেন যদি আপনি এটা প্লে না করেন। এখন আপনার নেচার যদি এমন হয় আপনি এটা নিয়ে বাসায় চলে যেতে চান, তাহলে আপনার নাম হচ্ছে রিস্ক অ্যাভার্স। এম আই ক্লিয়ার? যারা কি প্রেফার করছে, এই অ্যামাউন্টটাকে বলা হয় সার্টেনটি ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট, এবং এই অ্যামাউন্টটা অলওয়েজ কিসের চেয়ে কম হবে? এক্সপেক্টেড পে অফ ফ্রম এ গ্যাম্বল, এটার চেয়ে কম হবে। ক্লিয়ার? বোঝা গেছে? Yes, sir. Yes, sir. এখন এমন যদি হয় some investors are preferring to play the gamble. Don't think that যে গ্যাম্বল প্লে করলেই আমি 50 পাবো। গ্যাম্বল প্লে করলে there is a chance that আপনি 100ও পেতে পারেন। That is the beauty of having or taking more risk. জিরো যে পেতে পারেন না সেটা আমি বলি নাই, জিরো পেতে পারেন, বাট আপনি যখন 45 প্রেফার করছেন তখন কিন্তু আপনি এই সুযোগটাও হারাচ্ছেন, 100 পাওয়ার পসিবিলিটিসটাও কি করে ফেলছেন? হারিয়ে ফেলছেন।
এখন এমন যদি হয় যে আই ডোন্ট নো আমি কি এই 50 প্রেফার করব নাকি 45 প্রেফার করব, আমি কি গ্যাম্বল অপারেট করা প্লে করব নাকি অপারেট করা প্লে করব না, তখন আমার নাম হবে রিস্ক নিউট্রাল। ওকে, আমি গ্যাম্বলেও যে খেলতে যেরকম হ্যাপি ফিল করি, আমি সার্টেন পেমেন্ট এটাতেও সেম হ্যাপিনেস ফিল করি, তাহলে কিন্তু আমার মানে আই মিন দ্য রিস্কিনেস ডাজ নট এফেক্ট মি। ওকে, সো আমরা নিউ ক্লাসিক্যাল মডেলের ধারণা অনুযায়ী যেটা ধরে নেব সেটা হচ্ছে যখন এক্সপেক্টেড রিটার্ন of two asset classes are same, investors prefer I mean which investor, risk averse investor prefer the less riskier investment. আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা কিভাবে আপনার পোর্টফোলিও সিলেক্ট করি। দ্য আইডিয়া ইজ দ্যাট আমার ইনভেস্ট করার মতো টাকা আছে 10,000, আমি কতটুকু 10,000 এর মধ্যে কত টাকা রিস্কি অ্যাসেটে ইনভেস্ট করব, কত টাকা রিস্ক লেস বা রিস্ক ফ্রি অ্যাসেটে ইনভেস্টমেন্ট করব। This idea is known as the concept of selection of an optimal portfolio. এখন এটা আমরা কিভাবে করি, এটার সাথে বেশ কিছু ইস্যুস ইনভলভ, সেটা আমরা বোঝার চেষ্টা করব। সেখানে প্রাইমারিলি দুটো বিষয় ইনভলভ। একটা হচ্ছে আমার ইউটিলিটি ফাংশন কেমন, আমি কিসে বেশি হ্যাপি হই কিসে কম হ্যাপি হই। আরেকটা হচ্ছে ক্যাপিটাল অ্যালোকেশন লাইন কেমন। সো প্রথমে আমরা এটাতে দেখবো এই কনসেপ্টটা, তারপর আমরা এই কনসেপ্টে যাব, তারপর আমরা দুটো কনসেপ্টকে কানেক্ট করাবো। ওকে, ফার্স্ট অফ অল আমরা মাত্র যে রিস্ক অ্যাভার্স এবং রিস্ক সিকিং যে কনসেপ্টটার কথা বললাম, দ্যাট আইডিয়া কামস ফ্রম, বা আমরা যে বলছি যে গ্যাম্বল অপারেট করব নাকি করব না, দ্যাট আইডিয়া ইউ অলরেডি হ্যাভ লার্ন ফ্রম ইউর কনসেপ্ট অফ ইউটিলিটি। সো ইউটিলিটি থেকে জেনেছেন, আমরা একটু দেখাই। দ্য আইডিয়া ইজ দ্যাট আমরা এখানে এক্সপেক্টেড ইউটিলিটি শো করি, এখানে আমরা আউটকাম শো করি। এখন একটু আগে যেটা বললাম যে জিরো থেকে একটা আউটকাম, জিরো থেকে একটা ইউটিলিটি আছে, আমরা ধরে নিচ্ছি সেটা এখানে, মানে এতটুকু ইউটিলিটি জিরো যদি আমি পাই, আমি নেগেটিভ ব্যাপারটাকে ইগনোর করছি, আমি ধরে নিচ্ছি যে জিরো যদি আমি আউটকাম পাই সেটাতে একটা ইউটিলিটি আছে। আচ্ছা, আর 100 যদি আমার আউটকাম হয়, 100 ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য এক্স, সেটাতে একটা কি আছে, ইউটিলিটি আছে। তার মানে আমি ইউটিলিটি ফাংশন দিয়ে বুঝতে পারবো কত আউটকাম হলে আমার কত ইউটিলিটি হবে। বাট ইফ উই কানেক্ট দিস, তাহলে আমি এখানে যেটা বুঝতে পারবো যে আমার কত আউটকামে আমি কত ইউটিলিটি পাবো, সেটা আমি এখান থেকে বুঝতে পারবো যে এক্সপেক্টেড ইউটিলিটি কত। এখন এই দুটোর মাঝখানে একটা ফিগার আছে যেটা আমরা বলছিলাম যে এক্সপেক্টেড আউটকাম 50। ওকে, এই 50টা কোথায় আছে, এই জায়গায় আছে। 50টা এখানে এই লাইনটার মধ্যে আছে তো নাকি, এটার ইউটিলিটি এখানে আছে। এখন আপনাকে যদি কোশ্চেন করা হয় এই 50টা যদি আপনাকে উইথাউট প্লেইং গ্যাম্বল দিয়ে দেওয়া হয়, আপনি কি সেম লেভেলের ইউটিলিটি পাবেন? মানে সেম লেভেল বলতে আমি এটা বলছি, এই যে এতটুকু পরিমাণ ইউটিলিটি পাবেন নাকি এর চেয়ে বেশি ইউটিলিটি পাবেন? সো এর চেয়ে বেশি। বিকজ ইউ আর রিস্ক টেকার। আপনাকে 50 এমনিতে দিয়ে দেওয়া হচ্ছে, গ্যাম্বল
পার্টিসিপেট করা ছাড়া স্যার আপনি- রিস্ক অ্যাডভার্স, রিস্ক অ্যাভার্স। এফার্টস। আচ্ছা, স্যার এখানে একটা কোশ্চেন আছে স্যার, ইউটিলিটিতে কি স্যার মেজার করে হচ্ছে স্যার? হ্যাঁ কি স্যার বেনিফিট মেজার করে হচ্ছে? বুঝি নাই। হ্যাঁ, বেনিফিট, বেনিফিট মেজার করে স্যাটিসফ্যাকশন, হ্যাপিনেস। আচ্ছা, তার মানে আপনি হ্যাপিনেস পান এই জায়গায়, ধরে নিচ্ছি উপরে, উপরে যে সেটা শিওর, বাট এটা উপরে। এখন আমরা যখন এটাকে কানেক্ট করি তখন আমাদের ইউটিলিটি কার্ভ হয়ে যায় এটা। তার মানে এটা কাদের জন্য? এটা কি রিস্ক অ্যাভার্স ইনভেস্টরের জন্য। ক্লিয়ার? আর এটা হচ্ছে রিস্ক নিউট্রালের জন্য, রেডটা। আর এখন যদি আপনি রিস্ক সিকার হন, আপনাকে যদি বলা হয় যে আপনি 50 নিয়ে বাসায় চলে যান, উইল ইউ বি হ্যাপি অর ইউ উইল বি আনহ্যাপি? আনহ্যাপি স্যার। ইউ উইল বি আনহ্যাপি। তো ওই ক্ষেত্রে হোয়াট ডু ইউ এক্সপেক্ট? আপনার ইউটিলিটি কার্ভটা হয়ে যাবে এরকম। গট দ্য আইডিয়া? ইয়েস স্যার। সো জেনারেলি আপনি যেটা দেখে আসছেন সেটা হচ্ছে this one. Got the idea? This is the utility. এখন বুঝতে পেরেছেন যে এটা কেন এরকম? ইয়েস আচ্ছা, স্যার। এখন আপনি যদি আপনার যেটা indifference curve actually comes from the utility concept. So এখানে আমরা যেটা বুঝি যে আমরা যখন indifference curve draw করি, so this indifference curve, এখানে different combinations আছে, of what? Risk and return. এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম, right? But as long as this combination of risk and return is within the same indifference curve, আমরা বলতে পারি যে আমাদের utility, though the combinations are different, আমাদের utility from each point is same. আমাদের utility from each point is same. If we have a higher indifference curve, if it is possible যে higher indifference curve এ যাওয়া, তখন আমরা কি করব? তখন আমরা কোনটাকে প্রেফার করব? হায়ার ওয়ান প্রেফার করব নাকি লোয়ার ওয়ান প্রেফার করব? হায়ার ওয়ান স্যার। হায়ার ওয়ান প্রেফার করব। এখন ম্যাটার হচ্ছে হায়ার ওয়ান তখনই আমরা প্রেফার করতে পারবো যখন এটা অ্যাচিভেবল। যখন এটা কি অ্যাচিভেবল। একটু পরে আমরা দেখাবো যে কোনটা অ্যাচিভেবল, কোনটা অ্যাচিভেবল না। ওকে, সো আমরা যে ইনডিফারেন্স কার্ভের কথা বলছি, এই ইনডিফারেন্স কার্ভের বিহাইন্ডে কি থাকবে? এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এবং রিস্কিনেস। আচ্ছা, এখন আমরা যে আলোচনাটা করলাম সেটা একটু ইনডিফারেন্স কার্ভের বেসিসে দেখাই। Indifference curve is sloping upward. It is not a kind of, sloping downward. Sloping upward in our purpose reflects the concept that আমি যখন look at এখানে আমরা কি দেখাচ্ছি? What is this? Expected return. আর এখানে কি দেখাচ্ছি? এটা কি? রিস্ক। তার মানে আমি ইনডিফারেন্স কার্ভে যত রাইটের দিকে যাব তত কি আমি বেশি রিস্কের দিকে এক্সপোজ হচ্ছে কিনা? জি স্যার। আমি যত বেশি রিস্কের ডান পাশে যাব তত বেশি আমি রিস্কের দিকে এক্সপোজ হচ্ছি। যত বেশি আমি রিস্কের দিকে এক্সপোজ হচ্ছি তত আমার বেশি রিটার্ন লাগবে। সো দ্যাট ইজ দ্য আইডিয়া অফ দ্য রিস্ক অ্যাভার্স। মানে আপনি যারা রিস্ক অ্যাভার্স তাদেরকে আপনি বেশি রিস্ক নেওয়ার জন্য কখন এগ্রি করাইতে পারবেন? যখন তাদেরকে আপনি প্রমিস করবেন, তাদেরকে কি দিবেন?
for having this higher risk, they'll be compensated with higher রিটার্ন will be স্যার compensated with higher expected rate of return. ঠিক আছে? আচ্ছা, এখন ইনডিফারেন্স কার্ভে একটু নেচারটা বুঝেন। আমি এখানে দুটো ইনডিফারেন্স কার্ভ ড্র করছি, একটা হচ্ছে এরকম আর একটা হচ্ছে এরকম। ওকে, আচ্ছা, রিমেম্বার, ডোন্ট ফরগেট ইট, আমি হরাইজন্টালি কি মেজার করছি? রিস্ক। আর ভার্টিক্যালি কি মেজার করছি? expected return. রিটার্ন। আচ্ছা, এখন থিঙ্ক অফ যে আমি এরকম এই একটা অ্যামাউন্ট আমি হরাইজন্টালি মেজার করছি, এই মেজারমেন্টটা কিসের মেজার আমাকে একটু বলতে পারবেন? এটা কি রিস্কের মেজার নাকি রিটার্নের মেজার? রিস্ক এটা হচ্ছে রিস্কের মেজার, যেহেতু আমি হরাইজন্টালি কি রিপ্রেজেন্ট করছি? রিস্ক রিস্ক মেজার করছি। আচ্ছা, ধরে নিলাম এই ইনডিফারেন্স কাপটা হচ্ছে এমন একজন পার্সন যার নাম এ, আর এই ইনডিফারেন্স কাপটা হচ্ছে এমন একজন পার্সনের যার নাম বি। ফর হ্যাভিং দিস অ্যামাউন্ট অফ রিস্ক, এই দুটো কি ভার্চুয়ালি সেম? মানে এই দুটো ডিস্টেন্স আমি যেটা ড্র করেছি অ্যাপ্রক্সিমেটলি সেম, মানে এই ডিস্টেন্স দুটো কি ইকুয়াল কিনা? বুঝাতে পারছি? ইয়েস স্যার এই দুটো প্রায় ডিস্টেন্স প্রায় একই। আচ্ছা, এখন আমি যখন এখানে এটা ড্র করছি এই হরাইজন্টাল, আর এখানে এটা ড্র করছি, এই হরাইজন্টাল ডিস্টেন্সটা কি মেজার করছে? এতে রিটার্ন বেশি, বিতে রিটার্ন কম। এতটুকু রিস্কের জন্য আমি এখানে এই ইনডিফারেন্স কার্ভে কত রিটার্ন চাইছি, আর এখানে এতটুকু রিস্কের জন্য কতটুকু রিটার্ন চাইছি। কে বেশি রিটার্ন চাইছে গিভেন অ্যামাউন্ট অফ রিস্ক? এ কে বেশি রিটার্ন চাইছে, কে বেশি এক্সপেক্টেড রিটার্ন চাইছে, এ অর বি? বি স্যার বি। এ এই বেশি চাচ্ছে। এখন এই যে বেশি চাচ্ছে এটা কিসের কারণে? কারণ তার ইনডিফারেন্স কার্ভটা হচ্ছে স্টিপার, আর বি এর ইনডিফারেন্স কার্ভটা কি? ফ্ল্যাটার। এখন আমাকে বলেন, যারা রিস্ক সিকার তাদের ইনডিফারেন্স কার্ভ কি স্টিপার হবে নাকি ফ্ল্যাটার হবে? স্ট্যাটাস তাদের ইনডিফারেন্স কার্ভ হবে ফ্ল্যাটার। আর যারা রিস্ক অ্যাভার্স স্লিপার হবে স্যার তাদের ইনডিফারেন্স কার্ভ কি হবে? বোঝা গেছে? এখন আপনাকে যদি আমি এরকম করে বেশ কয়েকটি ইনডিফারেন্স কার্ভ ড্র করে দিই, will you be able to identify কার রিস্ক নেচার কেমন? বোঝা যাবে? আমি এখানে তিনজন পার্সন দিলাম, এ, বি, সি। এখন আমাকে বলেন কে সবচেয়ে বেশি রিস্ক সিকার? সি সি। আর রিস্ক অ্যাভার্স সবচেয়ে বেশি কে? এ এ স্যার এ স্যার সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এটা আমি কিভাবে রিড করব। ওকে, আচ্ছা, এগুলো কিন্তু আমাদের পরবর্তীতে কাজে লাগবে। সো প্রতিটা কনসেপ্ট কিন্তু একটা আরেকটা ফাউন্ডেশন। আচ্ছা, আমরা ইনডিফারেন্স কার্ভকে রিস্ক অ্যাভারশনের কোএফিসিয়েন্ট বলি। সো প্রতিটা ইউটিলিটি ফাংশনের একটা আপনার ফর্মুলা থাকে, ফর্মুলা বলতে ইকুয়েশন, ফর্মুলা না ইকুয়েশন। দ্য আইডিয়া ইজ দ্যাট আমরা যখন আই মিন আপনি যখন এই ইনডিফারেন্স কার্ভটা দেখছেন, এই ইনডিফারেন্স কার্ভের সাথে একটা ইকুয়েশন আছে। সো এখন তাহলে আমরা রিস্কি অ্যাসেটে আমাদের প্রেফারেন্স কেমন সেটাকে আমরা অ্যাসেস করতে পারলাম, এবং আমরা এটাও বলছি যে স্টিপিনেস অফ দ্য ইনডিফারেন্স কার্ভ রিফ্লেক্টস দ্য রিস্ক অ্যাভারশন অ্যাটিটিউড অফ দ্য ইনভেস্টর। ওকে, এখন আমরা আমাদের সিনারিওতে রিস্ক ফ্রি অ্যাসেটকে ইনক্লুড করছি। কাকে ইনক্লুড করছি? রিস্ক ফ্রি অ্যাসেটকে ইনক্লুড করছি। রিস্ক ফ্রি অ্যাসেট যখন আমরা ইনক্লুড করব, এখন আমাদের হাতে দুটো অ্যাসেট আছে, একটা হচ্ছে রিস্কি অ্যাসেট যেটাকে আমরা বলছি এ, আর রিস্ক ফ্রি অ্যাসেট যেটাকে আমরা বলছি বি।
ডোন্ট ফরগেট ইট। আচ্ছা, এখন আমরা বলছি যে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ফর রিস্কি অ্যাসেট ইজ RA, আর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ফ্রম রিস্ক ফ্রি অ্যাসেট ইজ RB। ওকে, এখন কথা হচ্ছে তাহলে আমি এক্সপেক্টেড রিটার্ন অন পোর্টফোলিও কিভাবে ক্যালকুলেট করব? আমার পোর্টফোলিওতে কয়টা অ্যাসেট থাকবে? একটা অ্যাসেট A সেটা রিস্কি অ্যাসেট, আর অ্যাসেট B সেটা হচ্ছে কি রিস্ক ফ্রি অ্যাসেট। আনসার ইজ আমরা এক্সপেক্টেড রিটার্ন অন পোর্টফোলিও ক্যালকুলেট করব এই ওয়েতে। এটিকে একটু ফ্যামিলিয়ার মনে হচ্ছে। ইফ ইউ হ্যাভ অলরেডি লার্ন দ্য ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, Yes, sir. তাহলে ফ্যামিলিয়ার মনে হচ্ছে। সো ফ্যামিলিয়ারে আমরা বুঝতে পারছি কি পোর্টফোলিও রিটার্ন আমরা তাহলে কিভাবে ক্যালকুলেট করি? ওয়েটেড অ্যাভারেজ রেট অফ রিটার্ন অফ constituent asset classes, of expected return of constituent asset classes। তার মানে আমার যে পোর্টফোলিও সেটার যে অ্যাসেট গুলো দিয়ে কনস্টিটিউট হয়েছে তাদের প্রত্যেকের এক্সপেক্টেড রিটার্ন আমি যখন কি করব ওয়েট করব, দ্যাট উইল গিভ আস এক্সপেক্টেড রিটার্ন অন পোর্টফোলিও। ওকে, ইটস ভেরি সিম্পল, স্ট্রেট ফরওয়ার্ড। আমরা একটু পরে হয়তো নাম্বার দিয়ে চেক করব, which is little bit frightening, that is the measurement of portfolio risk. Remember আমরা মাত্র যেটা শিখলাম এটার নাম কি? পোর্টফোলিও রিটার্ন আমরা কিভাবে ক্যালকুলেট করব। নেক্সট থিং আমরা যেটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে পোর্টফোলিও রিস্ক কিভাবে ক্যালকুলেট করব। আচ্ছা, পোর্টফোলিও রিস্ক ক্যালকুলেশনের জন্য we should start with weight square। রিস্কি অ্যাসেটের যেটা ওয়েট সেটাকে আমরা বলছি ওয়েট A, এটার স্কোয়ার প্লাস হচ্ছে রিস্কি অ্যাসেটের যেটা ভ্যারিয়েন্স, সিগমা স্কোয়ার মানে কি ভ্যারিয়েন্স, সেই ভ্যারিয়েন্সটা আমরা এখানে ইনপুট দিব। ঠিক আছে, প্লাস আমাদের আরেকটা অ্যাসেট আছে রিস্ক ফ্রি। আচ্ছা, আমি যখন রিস্ক ফ্রি বলছি অ্যাসেট বি, আমাদের কনটেক্সটে এটা অ্যাসেট বি, এটা এখন আরেকটা রিস্ক অ্যাসেট হতে পারে আমার যদি রিস্ক ফ্রি অ্যাসেট না থাকে। এখন আমার যদি এখানে তিনটে অ্যাসেট থাকে, চারটে অ্যাসেট থাকে, তিনটে অ্যাসেট থাকলে একটু কমপ্লিকেটেড হয়ে যায়, আমরা সিম্পল দুটো অ্যাসেটের কেস দেখবো। ঠিক আছে, বাট দ্য স্ট্রাকচার ইজ সেম ফর দিস ওয়ান। এখানে স্ট্রাকচার একটু অ্যাড হয়, সেটা আমরা গ্রাজুয়ালি জানবো। আচ্ছা, এখানে হচ্ছে রিস্ক ফ্রি অ্যাসেট যেটা সেটার ওয়েট স্কোয়ার প্লাস মাল্টিপ্লাইড বাই হোয়াট, যেটা আমার রিস্ক ফ্রি অ্যাসেট সেটার ভ্যারিয়েন্স স্কোয়ার। আচ্ছা, প্লাস 2 মাল্টিপ্লাইড বাই রিস্কি অ্যাসেটের ওয়েট, রিস্ক ফ্রি অ্যাসেটের ওয়েট মাল্টিপ্লাইড বাই রিস্কি অ্যাসেটের সিগমা মাল্টিপ্লাইড বাই আপনার এটার কথা বলছি রিস্ক ফ্রি অ্যাসেটের সিগমা। এখানে একটা জিনিস আছে সেটার নাম হচ্ছে কোরিলেশন বা রো। ওকে, আচ্ছা, এখানে আমরা এটা হচ্ছে কি, এটা হচ্ছে কোরিলেশন বিটুইন হোয়াট। আচ্ছা, আমরা জেনেছি যে আমি গত ক্লাসে যখন পোর্টফোলিও সম্পর্কে জিজ্ঞেস করেছি হোয়াট ইজ ইউর পারপাস অফ মেকিং পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, আপনি কেন পোর্টফোলিওতে ইনভেস্ট করেন ইনস্টেড অফ ইনভেস্টিং ইন সিঙ্গেল অ্যাসেট? বলেন তো, আপনি একটা সিঙ্গেল অ্যাসেটে ইনভেস্ট না করে কেন পোর্টফোলিওতে ইনভেস্ট করেন? আপনি যেন রিস্ককে কমাইতে পারেন, আপনার রিস্কিনেসকে কমাতে পারেন। এখন রিস্কিনেস কিভাবে আমরা কমাতে পারবো? যখন আমরা দুটো অ্যাসেটের মধ্যে কোরিলেশন বেশি থাকবে নাকি কম থাকবে? দুটো অ্যাসেট যদি একই সাথে মুভ করে তাহলে কি আমাদের রিস্কিনেস বাড়বে নাকি কমবে? বাড়বে। বাড়বে, তাহলে স্যার। আমাদেরকে পোর্টফোলিওতে এমন অ্যাসেট ইনক্লুড করতে হবে যাতে তাদের মধ্যে রিলেশন কি থাকে, কম থাকে না বেশি থাকে? কম থাকে, স্যার। রিলেশন যেন কম থাকে। So that is the idea of the correlation. So we'll be looking for which kind of asset pair যাদের মধ্যে কোরিলেশন কম। ঠিক আছে, আচ্ছা, এখন এই জায়গায় আমাদের আলোচনায় যদি এটা রিস্ক ফ্রি অ্যাসেট হয় মানে RB মানে অ্যাসেট বি, এটা যদি রিস্ক ফ্রি অ্যাসেট হয় তাহলে অ্যাসেট বি এর রিস্ক কত আমাকে বলেন তো, রিস্ক ফ্রি অ্যাসেটের রিস্ক কত?
রিস্ক ফ্রি অ্যাসেটের ভেরিয়েন্স কত? কনফিউজড? রিস্ক ফ্রি অ্যাসেটের ভেরিয়েন্স কত? রিস্ক ফ্রি অ্যাসেটের ভেরিয়েন্স কত? স্যার 1 এরকম কিছু। আচ্ছা, স্যার আসলেও কনফিউজ। ভেরিয়েন্স কি? হ্যাঁ। ভেরিয়েন্স কি? ভেরিয়েন্স কিসের মেজারমেন্ট? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিসের মেজারমেন্ট? একটু আগে না আমরা স্ট্যান্ডার্ড বিভিন্ন ডেভিয়েশন হচ্ছে রিস্ক মেজারমেন্ট। হ্যাঁ, তাহলে ভেরিয়েন্স কিসের মেজারমেন্ট? তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি রিস্কের মেজারমেন্ট হয় আর ভেরিয়েন্স যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কয়ার হয় তাহলে ভেরিয়েন্স কিসের মেজারমেন্ট? রিটার্ন ভেরিয়েন্স রিটার্নের মেজারমেন্ট। ভেরিয়েন্স রিস্কের মেজারমেন্ট, ঠিক আছে? ভেরিয়েন্স কিসের মেজারমেন্ট? রিস্ক রিস্কের রিস্কের। মেজারমেন্ট। মনে থাকবে? স্যার থাকবে। রিস্কের যত ধরনের মেজারমেন্ট আছে শুরু হয়েছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, বিটা, তারপর আপনার ভ্যালুয়েটেড রিস্ক, তারপর আপনার এই জাতীয় যা যা আছে সবগুলো কিসের মেজারমেন্ট? রিস্কের মেজারমেন্ট। আচ্ছা, রিস্ক ফ্রি অ্যাসেটের রিস্ক কত? একটু আগে ট্রেজারি বিল দেখলেন না রিস্ক ফ্রি অ্যাসেট ক্যাটাগরি? জি স্যার কম ছিল, লোয়ার ছিল। ওই অ্যাসেটে কত 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 ছিল বলেন তো? খেয়াল আছে? 4 point Sir, something ছিল। সামথিং 6 ছিল। আচ্ছা, স্যার 3.4। হ্যাঁ, এটা 3.1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, এটা হচ্ছে তাদের রিটার্নের ভোলাটিলিটি। আচ্ছা, এখন ম্যাটার হচ্ছে আপনি এক্সপেক্টেড ভোলাটিলিটি, এটা একটা ভোলাটিলিটি হয়েছে, বাট হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড ভোলাটিলিটি ফ্রম দ্য রিস্ক ফ্রি অ্যাসেট? স্যার একটা কথা ছিল, বলেন। স্যার যদি মনে কিছু না নেন 11টা 12 বাজে তো স্যার, মানে নেক্সট ক্লাস 11টা 20-এ। হ্যাঁ, আপনি লিভ করেন, ওকে স্যার। লিভ করেন নেক্সট ক্লাস বার বিষয় হলে। আমরা যেটা বলছিলাম যে ভোলাটিলিটি হচ্ছে রিস্কের মেজারমেন্ট। এখন রিস্ক ফ্রি অ্যাসেট যেটা সেটার এক্সপেক্টেড রিস্ক হচ্ছে 0। সেটার 0%। এক্সপেক্টেড কি? এক্সপেক্টেড রিস্ক 0। তাহলে ভেরিয়েন্স কি হবে? এক্সপেক্টেড ভেরিয়েন্স কি হবে? একটু সাহস করে বলেন না। 0 স্যার। স্যার 0? 0। আবার 1 বলেন। রিস্ক যেখানে নাই, ভেরিয়েন্স তো রিস্কের মেজারমেন্ট। ভেরিয়েন্স যদি রিস্কের মেজারমেন্ট হয় তাহলে রিস্ক ইকুয়াল টু কি? মানে এক্সপেক্টেড ভেরিয়েন্স, আমি যে রিস্ক ফ্রি অ্যাসেটে ইনভেস্ট করছি কিসের আশায়, কিসের এক্সপেকটেশনে, যেখানে রিস্ক হবে না, নাকি রিস্ক হবে এই আশায় রিস্ক ফ্রি অ্যাসেটে ইনভেস্ট করছি? মানে এটার নাম কি? রিস্ক ফ্রি না? Yes, তো sir. রিস্ক ফ্রি যদি হয় তাহলে আমার এক্সপেক্টেড লেভেল অফ ভেরিয়েন্স বা এক্সপেক্টেড লেভেল অফ রিস্কিনেস কি হবে? 0. 0। মানে কনফিডেন্স পাচ্ছেন তো নাকি ভয় পাচ্ছেন? রিস্ক ফ্রি অ্যাসেট আমি ইনভেস্ট করি কিসের জন্য? রিস্ক নেওয়ার জন্য নাকি রিস্ক না নেওয়ার জন্য? না নেওয়ার জন্য। না sir. না নেওয়ার জন্য। তো এক্সপেক্টেড লেভেল অফ ভেরিয়েন্স কি রিস্ক ফ্রি অ্যাসেটে? 0। এখন এটা যদি 0 হয়ে যায়, এই অংশটা কি 0 হয়ে যায় কিনা? এটা কি 0 হয়ে যায় কিনা? Yes, এটা sir. যদি 0 হয়ে যায় তাহলে এটা পুরোটা কি হয়ে যায়? 0. 0। আচ্ছা, 0 এটা যদি 0 হয়, এই জায়গায় একটা 0 আছে না, এটা Yes, sir. Yes, sir. এটা Yes, কি sir. হয়ে যায়? 0 হয়ে যায়। আচ্ছা, আর রিস্ক ফ্রি অ্যাসেটের সাথে আমার যে ট্রেজারি বিলের যে রিস্ক ফ্রি অ্যাসেটের আপনার
এটার সাথে রিস্কি অ্যাসেটের কোরিলেশনও এক্সপেক্টেড হচ্ছে 0। রিস্কি অ্যাসেটের সাথে রিস্কি অ্যাসেটের কোরিলেশনও কি 0, তাহলে এটাও কি হয়ে গেল 0 হয়ে গেল। এটা যদি 0 হয়ে যায় পুরোটা হয়ে গেল 0, এটা হয়ে গেল 0, রিমেইনিং থাকে কোনটা? এই অংশটা। am I ক্লিয়ার? Yes, এখন sir. এই অংশ Yes, sir. যখন রিমেইনিং থাকে, এই স্কোয়ার রুট যখন আপনি এই পুরোটার উপর অ্যাপ্লাই করেন তাহলে এটা সিম্পলিফাই হয়ে কি হয়ে যায় দেখুন তো, এতটুকু বুঝতে পারেন কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। Yes, sir. তাহলে আমরা রিস্কি অ্যাসেট আর রিস্ক ফ্রি অ্যাসেট এই দুটো অ্যাসেট যখন আমার পোর্টফোলিওতে থাকবে, আমি এক্সপেক্টেড রিটার্ন কিভাবে ক্যালকুলেট করা হয়, রিস্ক কিভাবে ক্যালকুলেট করা হয়, এতটুকু কি বুঝতে পেরেছে কিনা? Yes, sir. Sir, ওই যে risk, sir, Just- একটা কোশ্চেন ছিল স্যার। বলেন বলেন। স্যার রিস্কি আর রিস্ক ফ্রি অ্যাসেটের স্যার কোরিলেশন 0। মূল স্যার একটু হ্যাঁ কোরিলেশন, হ্যাঁ 0 স্যার, এটা কিভাবে মেজার হচ্ছে স্যার? এটা মেজার মানে হচ্ছে ডিফারেন্স নাই স্যার, এটাই। না, এই আপনার এটা মেজারমেন্টটা হচ্ছে কোভেরিয়েন্স থেকে আসে, মানে আপনার গভর্নমেন্টের যে সিকিউরিটিস এর রিটার্ন এটার সাথে মার্কেটে যে সিকিউরিটিস আছে সেটা রিলেশন ভার্চুয়ালি রিলেশন ইজ নট প্রেজেন্ট দেয়ার, মানে রিলেশন ইজ অ্যাবসেন্ট। ঠিক আছে, মানে আপনি যদি সিকিউরিটি আপনার ট্রেজারি বা গভর্নমেন্ট সিকিউরিটিস এর রিটার্ন আপনি এস্টিমেট করলেন, ঠিক আছে, তারপর আপনি মার্কেটে যে সিকিউরিটিস আছে সেটা রিটার্ন এস্টিমেট করলেন, মানে একটা আরেকটার সাথে কি থাকে না, সম্পর্ক থাকে না। Yes, sir. ওকে, সো ফাইনালি আমাদের কাজ হচ্ছে আমরা ক্যাপিটাল অ্যাসেট অ্যালোকেশন লাইন, দিস লাইন অ্যাকচুয়ালি রিফ্লেক্টস যে আমি আমার পোর্টফোলিওর কত পোর্শন রিস্ক ফ্রিতে ইনভেস্ট করব, কত পোর্শন রিস্কি অ্যাসেটে ইনভেস্ট করব, এই ডেপিকশনটা হচ্ছে বা এই রিফ্লেকশনটা হচ্ছে ক্যাপিটাল অ্যালোকেশন লাইনের মাধ্যমে দেখানো হয়। সে ফর এক্সাম্পল আমরা এখানে একটা লাইন ড্র করলাম, the idea is that আমরা পোর্টফোলিও, আমার 100 টাকা পোর্টফোলিও আছে, এই 100 টাকা পোর্টফোলিওর মধ্যে আমি 100 এর মধ্যে কত টাকা রিস্কি অ্যাসেটে রাখবো আর কত টাকা রিস্ক ফ্রি অ্যাসেটে রাখবো, এটা আমরা যে লাইনের মাধ্যমে রিপ্রেজেন্ট করি এটাকে বলা হয় ক্যাপিটাল অ্যালোকেশন লাইন। ওকে, সো ক্যাপিটাল অ্যালোকেশন লাইনে আমরা কি রিপ্রেজেন্ট করি, আমার কত পোর্টফোলিও কত অ্যামাউন্ট রিস্কি অ্যাসেটে থাকবে, কত অ্যামাউন্ট রিস্ক ফ্রি অ্যাসেটে থাকবে, সেটা আমরা রিপ্রেজেন্ট করি ক্যাপিটাল অ্যালোকেশন লাইনের মাধ্যমে। সো এটা আমরা আর একটু ডিটেইলে দেখবো, প্লাস হচ্ছে আমরা আগে যে ইনডিফারেন্স কার্ভে আলোচনা করেছিলাম সেটার সাথে ক্যাপিটাল অ্যালোকেশন লাইন কিভাবে কানেক্ট হয় সেটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। সো আমরা আজকে এখানে ক্লোজ করছি। ইউ মাইট হ্যাভ ক্লাস ফ্রম 11:20। ওকে, Okay, sir. Okay, sir. থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম, Assalamu sir. alaikum, sir.